এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, দীর্ঘ বছর পর জাতীয় সংসদ এখন সরকার ও বিরোধী দলের আলোচনা, যুক্তি ও পাল্টা যুক্তিতে সরগরম। এরই মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা, গণভোটের অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্তের বিরোধিতা করছে বিরোধী দলগুলো। তাদের দাবি, গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মধ্যে পড়বে। সংসদে সুরাহা না হলে দাবি আদায়ে রাজপথে আন্দোলনের হুমকি বিরোধী দলগুলোর। এমন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সংবিধান সংস্কার কমিশনের সদস্য, জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচক হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান। আপনাকেও আমন্ত্রণ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি ডক্টর শরীফ ভূঁইয়াকে দিয়ে শুরু করতে চাই। আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং আপনি জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ হিসাবে আপনি যে ভূমিকা রেখেছিলেন, সবগুলো রাজনৈতিক দলগুলো যে ঐকমত্য হয়েছিল, এখন যদি জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, গণভোটের অধ্যাদেশ যদি সংবিধানে অন্তর্ভুক্ত না হয়, সংস্কার পরিষদের শপথ যদি না হয়, তাহলে কি হবে? সংসদ বসে গেছে, সরকার পরিচালিত হচ্ছে, বিরোধী দল সংসদে অংশ নিয়েছে, আর কি সমস্যার ভিতরে আমরা পড়তে পারি? আমাদের তো এখন সম্ভাবনার দিকে আমরা যাচ্ছি। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের আমার শুভেচ্ছা। তো আমি প্রথমেই হতাশার কথা দিয়ে শুরু করতে চাই না। আমি বলি যে সংসদের মেয়াদ মাত্র 1 মাসের কিছু বেশি হয়েছে, সরকারের মেয়াদও মাত্র 1 মাসের কিছু বেশি হয়েছে। তো এই মেয়াদ তো 5 বছরের মেয়াদ। সো এখনো আমাদের হাতে অনেক দীর্ঘ সময় আছে এই সমস্যাগুলো সমাধান করার। আরেকটা আশার কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, বিএনপিও কিন্তু বলছে না যে আমরা কোনো সংস্কারই করব না, আমরা কোনো সংস্কারই চাই না। তবে কিছু কিছু জিনিসের ব্যাপারে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যেটা আপনি বলছিলেন যে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত না হওয়ার কারণে, বা এখন যেটা শোনা যাচ্ছে যে গণভোটের যেই অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছিলেন সেটাকে আইনে রূপান্তরিত করা হবে না। তো কিছু উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগটা তৈরি না হলেই আমাদের জন্য জাতি হিসাবে সবচেয়ে ভালো হতো। এটার একাধিক কারণ। একটা হলো যে আমরা কিন্তু বাংলাদেশ একটা গভীর ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে গণতন্ত্র ফিরে পেয়েছে। গত 15-16 বছর কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। আমাদের তরুণরা দেখবেন খুব আক্ষেপ করে বলেন যে আমাদের বয়স 30-35 হয়ে গেছে, আমরা কখনো ভোট দিতে পারি নাই। তো এইরকম একটা অবস্থাতে কিন্তু আমরা ছিলাম যে যেখানে মানুষের ভোটের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে, এবং মানুষের যদি ভোটের অধিকার না থাকে তাহলে অন্য কোনো অধিকারও কিন্তু রক্ষা করা সম্ভব হয় না। কারণ একটা সরকার, সে যদি মনে করে যে জনগণের ভোট ছাড়া, জনগণের রায় ছাড়া সে ক্ষমতায় পাকাপোক্তভাবে থাকতে পারবে, তাহলে তো সে জনগণকে উপেক্ষা করা তার জন্য খুবই সহজ হয়ে যায়, কারণ তার তো জনগণের কাছে জবাবদিহিতাই থাকে না। এবং এর ফল কিন্তু আমরা দেখেছি যে এই যে মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু এই দেশে ভোটাধিকার না থাকার কারণে। এবং আরেকটা খুবই উল্লেখযোগ্য বিষয় যে এই যে একটা অবস্থায় দেশকে নিয়ে যাওয়া হয়েছে, এটার জন্য কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সংবিধানকে ব্যবহার করেছে, এবং সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। জনগণ ভোটের অধিকারের কথা বলুক বা অন্য যে কোনো অধিকারের কথা বলুক, বারবার বলা হয়েছে যে আমরা সংবিধানের বাইরে এক চুলো যাব না, তাই না? এইভাবে সংবিধানকে অনেকটা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু যখন 24 জুলাই অগাস্টে পরিবর্তনটা হলো, তখন সব দাবির মধ্যে সবচেয়ে যেটা দাবি খুবই গভীর ছিল জনগণের কাছে, যে এই সংবিধানের ব্যাপারে আমাদের কিছু একটা করতে হবে। কারণ 15-16 বছর ধরে দেশের মানুষ দেখেছে যে
দেশের মানুষকে নির্যাতন করার, নিপীড়ন করার হাতিয়ার হিসাবে সংবিধানকে ব্যবহার করা হয়েছে। এখন এটা হয়তো যতটা না লিখিত সংবিধানে যা আছে তার দোষ, তার চেয়ে বেশি যারা সংবিধানটাকে ব্যবহার করেছেন তাদের দোষ। এবং আপনি সংবিধানে অনেক ভালো ভালো জিনিস লিখতে পারেন, কিন্তু এটাকে যদি এইভাবে ব্যবহার করা হয় তখন তো এটা জনবিরোধী একটা দলিল হিসাবে জনগণের কাছে এটা ধরে নেয় জনগণ যে সব সমস্যার মূলে এই ডকুমেন্টটা। এবং আমি তো কয়েক জায়গায় বলেছি যে আমাদের দেশে সংবিধানের ব্যাপারে বিশেষ করে নতুন প্রজন্মের একটা তীব্র বিতৃষ্ণা তৈরি হয়েছে, এবং এটা তৈরি করার জন্য মূল কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হবে। এবং আমার মনে আছে এই গত অক্টোবরে উনি মনে হয় সর্বশেষ 3টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেখানে তিনি এই কথা বলেছেন যে 24 জুলাই অগাস্টে যে উনি কঠোরভাবে আন্দোলনকে দমন করেছেন, এটা উনি করেছেন ওনার সাংবিধানিক দায়িত্বের কারণে। যে এইভাবে কঠোরভাবে মানুষকে সবার সামনে খুন করে আন্দোলন দমন করাটা এটা ওনার সাংবিধানিক দায়িত্ব ছিল। তো একটা সংবিধানকে যদি এভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয় তখন তো এটা খুবই স্বাভাবিক যে দেশের মানুষ ভাববে যে আমার সমস্ত সমস্যার মূলে এই সংবিধান। এবং এই কারণেই সংবিধানের পরিবর্তনের একটা মানে উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য, গভীর একটা সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এবং যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল তখন এই সংবিধান সংস্কারের বিষয়টা জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই কারণেই কিন্তু প্রথম যে 6টা কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে সংবিধান সংস্কার অন্যতম ছিল। এখন আপনি বলতে পারেন যে প্রথম যে কথাটা আমি বলছিলাম যে আমরা সংবিধান ঠিক আছে সংস্কার করলাম, করে আমরা এটাকে একটা খুব সুন্দর, আরো সুন্দর ডকুমেন্টে আমরা রূপান্তরিত করলাম, কিন্তু এটার প্রয়োগের ক্ষেত্রে আবার আগের মতো ব্যবস্থা তৈরি হলো, যে এটাকে এত অপপ্রয়োগ করা হলো যে জনগণের কোনো অধিকারই সুরক্ষিত থাকলো না। সেই সম্ভাবনা তো আছে। আমাদের সবার আচার আচরণ পরিবর্তন করতে হবে। যারা সাংবিধানিক পদে আছি, সাংবিধানিক দায়িত্বে আছি, তাদেরকে বুঝতে হবে যে আমার সাংবিধানিক দায়িত্বটা প্রয়োগ করতে হবে জনগণকে আমার চিন্তার বিন্দুতে রেখে। আমি একটু জনগণের অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কাছে যাই। কালকে এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিরোধী দলের কোনো সংসদ সদস্য দাবি করছেন যে আমরা এই যারা এই সরকারকে ভোট দিয়েছে, যারা বিরোধী দলকে ভোট দিয়েছে, বিশেষ করে জেনজির কথা বলা হচ্ছে যে তারা 72-এর সংবিধানে ফেরত যেতে চায় না। এখন বিএনপি বলছে যে গণভোট হয়ে গেছে, এখন এই গণভোটের যে অধ্যাদেশ জারি হয়েছে সেটা অসাংবিধানিকভাবে জারি করা হয়েছে, সেটাকে আর সংবিধানে অন্তর্ভুক্ত করার দরকার নেই। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না। মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, সেই সাথে যারা দেখছেন এবং আমার সহ আলোচক। আসলে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমরা 72-এর সংবিধানে যাব না, এটা ভাই চমৎকার বলছেন যে আসলে আমাদের যে জেনজি প্রজন্ম, সেই প্রজন্মের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে সংবিধানের প্রতি। এটা কিন্তু সংবিধানের প্রতি না, সংবিধানে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে, যে সিকিউরিটিসগুলো দেওয়া আছে, আমাদের রাইটস দেওয়া আছে, সেগুলো যে খারাপ তা না। এই যে ভোট হয় নাই, আমাদের সংবিধানে কি বলা আছে যে রাতে ভোট নেওয়ার সুযোগ আছে? না। কিংবা আমাদের সংবিধানে কি বলা আছে যে ভোটের নামে 154 জন অনির্বাচিত হবে? তা আপনি একটা জিনিসের অপব্যবহারটাকে, ধরেন আমরা প্রতিদিনে যে দা দিয়ে মানুষ খুন করা যায়, তাই বলে কি আপনি দায়ের ব্যবহার থাকবে না? আপনি দা ছুঁড়ে ফেলে দিবেন? সংবিধানেরটার অপব্যবহার হয়েছে। আমাদের যেটা রোধ করতে হবে সেটা হচ্ছে অপব্যবহারটা। এই সংবিধান 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া মানে কি আপনি নতুন সংবিধান প্রণয়ন করছেন? আপনি এখানে যে প্রশ্নগুলো আসছে সেখানে কিছু সংস্কার, কিছু কিছু জায়গাতে সংস্কারের প্রশ্ন আসছে। যদি আপনি ফেলে দেওয়ার প্রশ্ন আসতো যে এই সংবিধান কোনোভাবেই বর্তমান বাংলাদেশের যে জনগণের আশা আকাঙ্ক্ষা তার সাথে যাচ্ছে না, বা তাদের যে সিকিউরিটি বা যে ধরনের অধিকার নিশ্চিত করার কথা, সেই ধরনের কোনো অধিকার এই সংবিধান নিশ্চিত করছে না। সুতরাং এটা ছিল একটা শেখ হাসিনার সংবিধান বা একটা দলের সংবিধান, একটা ব্যক্তির সংবিধান, তো এটা ছুঁড়ে ফেলে দাও। ছুঁড়ে ফেলে দিয়ে এখনকার যে মানুষ আছে, এখনকার আমাদের দেশের জনগণ বা রাজনৈতিক দল, তারা যেটা চাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের জন্য সেরকম একটা সংবিধান প্রণয়ন করেন, সেরকম কিছু কিন্তু হয়নি।
আমরা একটা সংবিধান বিদ্যমান যেটা আছে সেটাতে আমরা ফেরত যাব। দেখেন, আপনি একটা জিনিসের যদি অপব্যবহার করে তাকে, ধরেন আওয়ামী লীগ কি শুধু সংবিধানকে বিতর্কিত করেছে? আমাদের মুক্তিযুদ্ধকেও তো বিতর্কিত করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে যা খুশি তাই ব্যবহার করেছে, যা খুশি তাই করেছে, নাম দিয়েছে যে এটা মুক্তিযুদ্ধের চেতনায় নাই, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এখন কি আপনি মুক্তিযুদ্ধকে ছুড়ে ফেলে দিবেন যে না, এই মুক্তিযুদ্ধ আমি মানি না, এই মুক্তিযুদ্ধ তাহলে আওয়ামী লীগ এখন ব্যবহার করেছে, অপব্যবহার গণভোটের যে করেছে? অধ্যাদেশ এখন জারি করা হলো সেইটা এখন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল উত্থাপনের বিষয়টা কি আচ্ছা, হবে? এখন গণভোটের বিষয়টা তো আমাদের বিদ্যমান সংবিধানে নাই, বিদ্যমান সংবিধানে নাই। বিএনপির যে বিষয়টা আসছে, দেখেন আমাদের জুলাই সনদেও কিন্তু একটা বিষয় আছে যে রাজনৈতিক দল তাদের যে ইশতেহার আছে বা তার যে প্রক্রিয়া আছে, যে সেটা দিয়েই তো ম্যান্ডেট পাইছে। বিএনপি যে ম্যান্ডেটটা, বিএনপি তো আপনি গত 3-4 বছর যাবৎ তাদের একটা ইশতেহার জনগণের কাছে পৌঁছে দিয়েছে 31 দফার, যে আমরা নির্বাচিত হলে এই কাজগুলো করব। এই জুলাই সনদেও আপনি গণভোটের কথা বলেন বা জুলাই সনদের কথা বলেন, এগুলো তো মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা কিছু সংস্কার চাই, আমরা আগামীতে কেউ ফেসিস্ট হোক সেটা না চাই, যাতে না হয়। আমাদের যে বিচারিক প্রক্রিয়া আছে সেই জায়গাটা যাতে স্বচ্ছ হয়, স্বাধীন হয়, এইগুলোই তো বিষয়, এর বাইরে তো কোনো বিষয় না। এখন এই বিষয়গুলোতে তো বিএনপিরও স্পেসিফিক বক্তব্য আছে, এবং বিএনপি দেখেন, আপনি বিএনপির আইনমন্ত্রীও গতকালকে বলেছেন যে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার যেগুলো আমরা সম্মত হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন সংবিধান সংরক্ষণ আপনার ঐক্যমত কমিশনে প্রতিনিধিত্ব করেছেন, তিনিও কিন্তু বলেন নাই যে না আমরা জুলাই সনদ ছুঁড়ে ফেলে দেব। এখন প্রক্রিয়াটা কি, আপনি কোন প্রক্রিয়ার মধ্যে এই সংবিধানটা সংশোধন করবেন বা এই যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটাবেন, সেইটা হচ্ছে দেখার বিষয়, সেইটা প্র্যাকটিসটা করার বিষয়। আমি এইখানে জুলাই সনদ, এই যে আমাদের ঐক্যমত জুলাই সনদে যে কথাটা বলা আছে, সেটা কিন্তু সনদ যখন অঙ্গীকার নামাটায় একটা পার্ট আছে, সেখানে তো বলা আছে যে এখন থেকেই যেটা যেটা বাস্তবায়ন করা সম্ভব সেটা সরকার থেকে যে পক্ষগুলো আছে তারা বাস্তবায়ন করবে। আপনি দেখেন আমাদের এই জুলাই সনদে তো আছে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর কথা, তো সেটা তো এই যে লাস্ট নির্বাচন গেল সেটার মাধ্যমেই তো রাজনৈতিক দলগুলো এই প্র্যাকটিসটা করতে পারত, করার মতো ছিল। কিন্তু সেই প্র্যাকটিসটা কি জামাত ইসলামী বা যারা এখন বলতেছে তারা করছে? তো এখন আপনাকে বাস্তবায়নটা দেখতে হবে। এই যে ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে যে বিরোধী দল থেকে, বিএনপি প্রস্তাব করেছে, তো বিএনপি কিন্তু প্র্যাকটিসটা করতে চাচ্ছে, বইয়ে কি আছে কাগজে কি আছে তার থেকেও বাস্তবায়নটা কি, সরকারটা কি মানতেছে, সরকার জনগণের আশঙ্কা কতটুকু আপনি বাস্তব যেটা রূপ বললেন দিচ্ছে। যে গণভোট সংবিধানে ছিল না, অধ্যাদেশের মাধ্যমে করা হয়েছে, তো যেহেতু সংবিধান সংস্কারের ব্যাপার আছে, কিছু জিনিস এখন সংবিধানে ঢুকবে, কিছু আইন ঢুকবে, কিছু নিয়ম কানুন ঢুকবে, তাহলে গণভোটটা সংবিধানে অন্তর্ভুক্ত হলে সমস্যাটা কোথায়? না, এখন এটা তো একটা অসাংবিধানিক প্রক্রিয়া হবে। আপনি যেটা যেটা সংবিধানে নাই এর বাইরে গিয়েও তো আমরা এই সংস্কারগুলো করতে পারি। আমাদের যে বর্তমান সংবিধান আছে সেটা কি সংসদে সংস্কার করার সুযোগ আছে না? এটাকে আপনার বৈধভাবে একটা সময় তো প্রশ্নটা আসতে পারে যে অর্ডারটা নিয়ে এখন কথা হচ্ছে, সেই কিন্তু অর্ডারটা জুলাই সনদে কি কোর্টে আপনার একটা মানে সময় না একটা সময় চ্যালেঞ্জ হতে পারে। আমরা কেন ভাবি যে আমাদের সব সময় আমরাই ক্ষমতায় থাকবো? বা জুলাই জুলাইয়ে যারা সনদে সনদের সংবিধান পক্ষে আছে, সংস্কার পরিষদের কথা আছে কিনা, শপথ নেয়ার কথা আছে কিনা? না, এটা তো সংবিধানে আমাদের নাই। এই শপথের কথা হচ্ছে কি একটা অর্ডারে, যেটা যে অর্ডারের মাধ্যমে হয়েছে সেখানে বলা আছে। তো সেটা যদি না মানে সেটা তো আর অসাংবিধানিক হবে না, সেটা তো রাষ্ট্রপতির অর্ডার যেটা আছে সেটা মানা হলো না। কিন্তু রাষ্ট্রপতির যে অর্ডারটা আছে একটু আমরা সেটা ডক্টর কতটুকু শরীফের কাছে যাই, সাংবিধানিক দেখি সেটা নিয়ে তার প্রশ্ন কি আছে। ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি আগের কথাটা একটু শেষ করে নিই, তারপরে আপনার ব্যাখ্যার সাথে যাচ্ছি, কারণ দুটোর সাথে সম্পর্ক আছে। প্রথমত হলো আমি বলছিলাম যে এখানে অপপ্রয়োগটা একটা কিন্তু বিরাট বিরাট ভূমিকা রেখেছে, এবং যত ভালো আইনই আপনি করুন না কেন, এটা যদি সঠিক প্রয়োগ না হয়, অপপ্রয়োগ হয়, তাহলে জনস্বার্থ বিরোধী কাজ হবে, জনগণের অধিকার সুরক্ষিত থাকবে না। তখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি প্রয়োগটাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ হয় তাহলে সংস্কারের কথা আমরা কেন বলছি, কেন জুলাই সনদ হয়েছে? তো সেখানে খুব সহজভাবে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হলো, এই অপপ্রয়োগটা কিছুটা হয় আমাদের নিজেদের ইচ্ছার কারণে, যে আমরা এটাকে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে চাই না, এটাকে আমরা অপপ্রয়োগ করতে চাই, কারণ আমরা তাতে ব্যক্তিগতভাবে লাভবান হই, দল হিসাবে লাভবান হই, এবং এই লাভবানটা আমরা হই দেশের মানুষের ক্ষতি করে। তো এইভাবে লাভবান হওয়ার জন্য আমরা আইনের কিছু ফাঁক ফোকর ব্যবহার করি। তো এই জুলাই সনদের উদ্দেশ্য ছিল এই ফাঁক ফোকরগুলো বন্ধ করা, ছিদ্র বন্ধ করা, হ্যাঁ, যাতে করে প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে,
কিন্তু এই অপপ্রয়োগের সম্ভাবনাকে খুবই ব্যাপকভাবে হ্রাস করা, এটাকে আইন প্রণয়ন করে আপনি বন্ধ করতে পারবেন না। একজন খারাপ মানুষ যদি আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে, উনি একটা উপায় বের করবেন খারাপ কিছু একটা করার, কিন্তু ওনার ক্ষমতাটাকে সীমিত করা, যাতে করে এই অপপ্রয়োগের সম্ভাবনাটা খুবই উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। এবং এই 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 উদ্দেশ্যেই কিন্তু এক ভিন্ন ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা জুলাই সনদে বলা হয়েছিল। সেখানেই আসে যে আমি প্রয়োগটা এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও সংস্কার কেন গুরুত্বপূর্ণ। সংস্কার হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ যাতে অপপ্রয়োগের সম্ভাবনা খুবই গভীরভাবে হ্রাস করা যায়। তো সেই কারণে জুলাই সনদ হয়েছে। প্রথমে তো সংস্কার কমিশনগুলো হয়েছে, তারা কিছু ধারণা দিয়েছেন কিভাবে এই অপপ্রয়োগটা বন্ধ করা যাবে, হ্রাস করা যাবে। তারপরে ঐক্যমত কমিশনে আলাপ হয়েছে, তারপরে জুলাই সনদ হয়েছে, এগুলো আমরা সব জানি। তারপরে যেটা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ হয়েছে, সেখানে একটা 3 স্তরের একটা বাস্তবায়ন প্রক্রিয়ার কথা সেখানে বলা হয়েছে। প্রথমে আদেশ হয়েছে, এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তরে গণভোটের কথা বলা হয়েছে এবং তৃতীয় স্তরে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে। এই 3 স্তরে বাস্তবায়ন হবে। তো কেন এই 3 স্তরে বাস্তবায়ন? সেটা হলো, প্রথমত হলো এই যে সংস্কারগুলো, এগুলো আমাদের সংবিধানের মৌলিক বিষয়বস্তু পরিবর্তন করে এবং আমাদের সংসদ কিন্তু সংবিধানের মৌলিক বিষয়বস্তু পরিবর্তন করতে পারে না। তো আমি খুবই ইন্টারেস্টিং একটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গতকালের সংসদের আলোচনায় ওনার একটা লাইন আমার খুব কানে লাগলো, যে উনি লিখেছেন যে, বলছেন যে, আমি পত্রিকায় পড়েছি সেই জন্য লিখেছেন বলে ফেলছি, কিন্তু উনি বলছেন যে পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হলো সংবিধান হয় প্রণীত হবে, না হয় রহিত হবে, না হয় স্থগিত হবে, না হয় সংশোধিত হবে। 4টা জিনিস বলেছেন উনি। দেখেন যে প্রণীত, রহিত, স্থগিত, সংশোধিত। তো ইন্টারেস্টিং হলো যে সংসদের কিন্তু প্রথম 3টা করার ক্ষমতাই নেই। আমাদের যে সংসদ, এই সংসদ প্রণয়ন, সংবিধান প্রণয়ন করতে পারে না, রহিতও করতে পারবে না, স্থগিত করতে পারবে না। কাজে এই 3টাই কিন্তু সংসদ করতে পারে না। কাজে উনি কিসের ভিত্তিতে এটা বললেন আমি ঠিক বুঝতে পারিনি। আর চতুর্থ উনি যেটা বলছেন সংশোধন, হ্যাঁ এটা সংসদ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু সংসদ সংবিধানকে আমূল বদলে দিতে পারে না। কারণ আপনার অনুষ্ঠানে আমি জানি না আগে বলেছিলাম কিনা, যে জনগণ হচ্ছে সব কিছুর উপরে, সবার উপরে জনগণ, এবং তারপরে সংবিধান, তারপরে সংসদ। আরও একটা কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সার্বভৌম সংসদ। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী ভুল, কারণ আমাদের সংসদ সার্বভৌম নয়, আমাদের দেশের জনগণ সার্বভৌম। যুক্তরাজ্যের সংসদ সার্বভৌম, কারণ ওখানে কোনো লিখিত সংবিধান নেই, কাজেই সবার উপরে ওখানে সংসদ। কিন্তু আমাদের যেহেতু লিখিত সংবিধান আছে, আমাদের সবার উপরে জনগণ, লিখিত সংবিধানে এটা বলাও আছে, এবং তারপরে সংবিধান, তারপরে সংসদ। কারণ এই সংসদকে সংবিধানের আওতার মধ্যে কাজ করতে হয়, এবং সংসদ গঠিত হয় সংবিধানের অধীনে। সংবিধান হচ্ছে সংসদের সৃষ্টিকর্তা, এবং সংসদ হলো সংবিধানের সৃষ্টি, এবং ওর অবস্থান সংবিধানের নিচে, যার ফলে ও সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করতে পারে না। এই কারণেই সংস্কার পরিষদ দরকার হয়েছে, গণভোট দরকার হয়েছে, কারণ জনগণ সবার উপরে, এবং জনগণ গণভোটের মাধ্যমে তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেছে যাতে সংবিধানের মৌলিক পরিবর্তন করা যায়, যেটা সংসদ করতে পারে না। জি, জনাব মাহবুবুর রহমান খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি যে তাদের যে ব্রুট মেজরিটি, তারা বলছে যে সংসদ সার্বভৌম, সেই সার্বভৌমত্বের কারণেই কি মানে জনগণ যে 69% জনগণ যে গণভোটের পক্ষে রায় দিল এবং সংস্কার চাইল, এখন যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কার রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দরকার, সেগুলোতে বিএনপি কেন আপত্তি জানাচ্ছে? অর্থাৎ বিএনপি নির্বাচনী বৈতরণী পার হয়ে গেছে, এখন সংসদ গঠিত হয়েছে, সরকার চলছে, সুতরাং আমার আর পেছনে যাওয়ার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে সহচর আলোচক ডক্টর শফিক ভাইয়ের জায়গা থেকেই শুরু করি
যে সার্বভৌম হচ্ছে জনগণ, তারপরে কি সংবিধান, এরপরে আসছে সংসদ। তো এখন আমরা আপনার জনগণের যে ইচ্ছাটা সেইটা কি আপনার কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়াতে, সেইটা একটা বিষয়। আর সংসদ সদস্যরা সংবিধানের বাইরে যাওয়ার, সংসদের সংবিধানের বাইরে যাওয়ার স্পেসটা কতটুকু আছে। কারণ সংসদ তো আপনার সংবিধানের আন্ডারে, সংবিধান যেভাবে বলা আছে সেভাবেই তো সংসদ চলবে। আপনি এখন অনেক জায়গায় অসঙ্গতি আছে, অনেক জায়গায় পরিবর্তন আনবেন, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না আনেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তো সংবিধান যেটা আছে এক্সিস্টিং সেটাই মানতে হবে। আপনি যে আমরা এইটা মানব না এই কথা বলে এখন থেকে তো প্র্যাকটিসটা করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তনটা না করেন। এই জায়গাটায় জনগণের যে ম্যান্ডেটটা, সেই জায়গাটা আমাদের এই জায়গাটা আসলে কি একটা ধারণা দাঁড়াইছে, যেটা যে যদি জুলাই সনদটা এরকম আমাদের বিস্তৃত একটা সংবিধান হয়তো, বা বিকল্প একটা সংবিধান, যে বিদ্যমান সংবিধান আছে তার বিকল্প একটা সংবিধান মনে হয়, সেটা কিন্তু না। এই জুলাই সনদে যা যা আছে সেটা যদি আমাদের জুলাই সনদে যে যখন প্রস্তাব করা হয় তখন 184টা অনুচ্ছেদ ছিল, সেখান থেকে 84টা গ্রহণ করা হয়েছে। বাকিগুলো কিন্তু ঐক্যমত কমিশন আলোচনা করে প্রথম দিকেই বাকিগুলো বাদ দিয়েছে। তো এখন দেখেন এই জায়গাটায় যে 84টা আছে, এই 84টা কি আছে, এখানে কি আছে, এটা সংবিধানের কতটুকু বিকল্প, বা সংবিধানের একেবারে এই পরিবর্তন কি আসলে ফান্ডামেন্টাল পরিবর্তন আনবে কিনা, বা ব্যাপকভাবে রাজনীতিতে পরিবর্তন আনবে কিনা, সেটাও আমাদের জনগণের জানানো উচিত ছিল। এই জায়গাটাতে আমাদের একটা এত বড় গণভোটে এতগুলো ইস্যু নিয়ে হয়, যে ইস্যুগুলো আমাদের অনেকে জানেও না, একটা হাইপ তৈরি হয়েছে যে না এই সংবিধানটা এটা করলে সংবিধানের অনেক পরিবর্তন। আসলে তেমন কোনো পরিবর্তনই না, বেসিক 3-4টা জায়গাতে হয়তো পরিবর্তন হবে, যেই পরিবর্তনগুলোর পক্ষে বিএনপি এখনও আছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, বিএনপি বিচার এই যে বিভাগের জন্য আলাদা সচিবালয় চায়, সেটা প্রক্রিয়াটা কী হবে, বিএনপি বলে না এগুলো আমরা সব বাদ দিয়ে দিচ্ছি। বিএনপি বলছে আমরা এগুলো সংস্কার করব, কিন্তু যেভাবে আছে সেভাবে না। সেখানে হয়তো বিএনপি মনে করতেছে যে এই জায়গাটা আরও কিছু পরিবর্তন দরকার, বা যে প্রক্রিয়াতে যাচ্ছে সেটাতে আমাদের বিএনপি কিন্তু যখন এইখানে আসে জুলাই সনদে, তখন নোট অফ ডিসেন্টও দেওয়া ছিল অনেকগুলো বিষয়। এবং এটা অ্যাবসলিউট না যে জুলাই সনদটা আপনি স্বাক্ষর করলেন মানে এখানে যা যা আছে অ্যাজ ইট ইজ আপনার সংবিধানে দিতে হবে, বিষয়টা তো সেরকম ছিল না। তো এখন যদি আপনার সংবিধানের সংস্কার পরিষদ গঠিত হতো, সেখানেও তো অনেক আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদের অনেক কিছু সংশোধন হইতো, একেবারে হুবহু তো এটা সংবিধানে প্রতিস্থাপন করা হইতো না। সুতরাং বিএনপি নির্বাচনের আগে যেরকম অবস্থায় ছিল এখন পর্যন্ত সেই অবস্থায় আছে, এবং বিএনপির পক্ষ থেকে আজকে পর্যন্ত বলা হয় নাই যে আমরা জুলাই সনদের এইটা আমরা মানব না। বিএনপি সর্বশেষ গতকালকে পর্যন্ত সংসদে বলেছে যে জুলাই সনদে যা আছে সেগুলো আমরা মানব, সেগুলো আমরা বাস্তবায়ন করব। হয়তো বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সেটা ভিন্ন হইতে পারে, এইটা নিয়ে একটা কোশ্চেন হইতে পারে, বা এটা নিয়ে আলোচনা হইতে পারে যে না আমরা এই প্রক্রিয়া করছি, এভাবে করছি। আর বেসিক জায়গাগুলোতে আমি মনে করি আমাদের যারা বিরোধী দল আছে এই মুহূর্তে সংসদে, তাদের উচিত মানে একটা রাজনীতির জন্য রাজনীতি না, যে না আপনারা এটা একেবারে বাদ দিয়ে দিচ্ছেন, জনগণের কাছাকাছি যাচ্ছেন না, যে এই 5টা পয়েন্ট আছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের একেবারে পরিবর্তন করা আবশ্যক। তো সেগুলো নিয়ে জনমত তৈরি করা উচিত। এখন মানুষ কিন্তু বেশিরভাগই জানে না যে আসলে কি পরিবর্তিত হচ্ছে না, কি যাচ্ছে না, কি হচ্ছে না। বিরোধী দলের পক্ষ থেকে তো বলা হচ্ছে, তারা বলছে জুলাই সনদ একেবারেই মানতেছে না। জুলাই সনদের কি মানতেছে না? বিএনপি নারীদের যে ক্ষমতায়নে সেই জায়গায় বিএনপি বাস্তবায়ন করছে, বিএনপি ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাব দিয়েছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাচ্ছে, বিএনপি পৃথক সচিবালয় ফিরে, এগুলোই তো আছে জুলাই সনদের মধ্যে। ধরেন আপনার দুদকের যে সংস্কারগুলো সেইখানে কিছু প্রস্তাবনা আছে, সেগুলো বিএনপি তো সেটা বাতিল করে নাই, তো বিএনপির আপত্তি না, বিএনপি বলে নাই তো সেটা বাতিল করবে। তারপরে গুম কমিশন বিএনপি বলছে যে গুম কমিশনের, এটা তো গুম কমিশন আগে যেটা ছিল, এখন যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে বিএনপি বলে না এটা কমপ্লিটলি এটা আমরা বাতিল করব। বিএনপি বলছে যে এখানে আমরা কিছু কিছু সংস্কার হয়তো জুলাই সনদে যেভাবে আছে সেভাবে তারা করবে না, সেইখান থেকে হয়তো ভিন্নভাবে কিছু করবে, কিছু সংযোজন বিয়োজন থাকতেই পারে। দেখেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছে, এই রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য তাদের তো একটা ম্যানিফেস্টো ছিল জনগণের কাছে। আর সবথেকে বড় বিষয় যেটা আমাদের গণভোটটা একেবারে একটা নির্বাচন আবার গণভোট, এবং এই গণভোটে যে ইস্যুগুলো জনগণও কনফিউজ ছিল যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে, এটা তো যদি এরকম গণভোট হচ্ছে জুলাই সনদটা যা আছে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন হবে হ্যাঁ অথবা না, তখন কিন্তু বিএনপির কোনো অপশন ছিল না।
যে হ্যাঁ জুলাই সনদে যা আছে এটা সংবিধানে এইভাবেই সম্পৃক্ত বা সংশোধন আকারে ঢুকবে। সেভাবে কি গণভোট হয়েছে? আমাদের গণভোট কি সেটা বলেছে যে না আমরা এটা এই হবে? না, গণভোট তো হয়েছে যে 4টা ফান্ডামেন্টালের উপরে, 4টা প্রশ্নের উপরে। সেই 4টারও আবার ব্যাখ্যা আছে। জি। তো মানে এই যে ওই যে 4টার ইস্যুতে হয়েছে বলা হয়েছে কি যে সেই 4টা এজ ইট ইজ ঢুকবে, হ্যাঁ ভোট মানেই হচ্ছে এগুলো ঢুকে যাবে পুরোপুরি। হ্যাঁ, ওইটার জন্যই ভোট নেওয়া হয়েছে। এই জায়গাটাই কনফিউশন যে দেখেন আপনি এই যে 4টা যে আছে 4টা এজ ইট ইজ ঢুকবে, 4টার মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে জুলাই সনদের, সেখানে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিছে সেগুলো কি বিএনপি ওইভাবেই যাবে? তার মানে কি বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিল, যেটা জুলাই সনদেও বলা আছে যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী বাস্তবায়ন করবে, তো সেইটার সাথে কি এই হ্যাঁ বা না ভোটটার সাথে আপনার না, এখন ধরেন আপনার পিআর জুলাই সনদে যেভাবে আছে, আবার বিএনপির নির্বাচনী ইশতেহারে কিন্তু আবার সেভাবে নাই। না, কিন্তু বিএনপি কিন্তু আবার জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদেও বলা আছে যে আবার নির্বাচনী গণভোটে এজেন্ডা- আছে, আবার গণভোটে আবার আছে, গণভোটে তো হায়াজও আপনার যুক্ত হয়েছে। জুলাই সনদেও এটা বলা আছে যে যে রাজনৈতিক দল ক্ষমতা যাবে তাদেরও তো এজেন্ডা বাস্তবায়নটাকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ আছে। জি, আমরা একটু শরীফ ভুঁইয়ার কাছ থেকে এই ব্যাখ্যাটা এখানে নিতে চাই। আসলে কিছু স্ববিরোধিতা তৈরি হয়েছে এই কারণে যে জুলাই সনদ তো অনেক ব্যাপক, কিন্তু গণভোটে কিন্তু এটাকে মানে ডাইজেস্টেবল 4টা প্রশ্ন আকারে জনগণের সামনে দেয়া হয়েছে, এবং তার অতিরিক্ত একটা প্রশ্ন ছিল। শুরু হয়েছিল প্রশ্নগুলো এভাবে যে আপনি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশটা সমর্থন করেন কিনা, এবং এরপরে সংস্কার বিষয়ক 4টার ব্যাপারে সম্মতি চাওয়া হয়েছিল। তো এর মধ্যে একটা যেমন ছিল যে উচ্চ কক্ষ হবে, এবং উচ্চ কক্ষটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে, অর্থাৎ ভোটের আসনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নয়। তো এই প্রশ্ন তো খুব, কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে আবার আছে যে আসনের সংখ্যানুপাতিক। হ্যাঁ, সেটাই, এই স্ববিরোধিতাটা আছে। তো এখন এই জিনিসটা আমি এখানে 4টার মধ্যে আমরা উচ্চ কক্ষের বিষয়টা একটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করে আলোচনাটা করি আলোচনার সুবিধার্থে। তো ধরুন এই প্রশ্নটা কিন্তু সহজভাবেই উত্থাপন করা হয়েছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে, আসনের ভিত্তিতে নয়। এটা তো খুব সহজ, এটা বোঝা সম্ভব ছিল, এবং বিএনপি নীতি নির্ধারকরাও এটা যেমন বুঝেছেন, কর্মী সমর্থক সবাই বুঝেছেন। তো এই প্রশ্ন যখন গণভোটে ছিল, এবং বিএনপি চেয়ারপারসন তো জনসভায় সুস্পষ্টভাবে বলেছেন যে 12 তারিখে আপনারা দয়া করে হাতে ভোট দিয়ে আসবেন, বলেছেন। তো তার মানে তো উনি ওই 4টা প্রশ্নের ব্যাপারে ওনার সমর্থন বলেছেন, তাই না? এবং এটা যে শুধু দলের চেয়ারপারসনের সমর্থন তা তো না, এটা আপনি যেমন বলছিলেন যে 69% নাগরিক যারা সার্বভৌম, সংসদ সার্বভৌম নয়, তারাও এটা বলছেন হ্যাঁ। তাহলে এখন আপনি আমাকে বলুন একজন নাগরিক হিসাবে যে একটা জিনিস যেটা বিএনপির চেয়ারপারসন গণভোটের আগে বলছেন যে এটা আপনারা হায়ের পক্ষে দিবেন, এবং জনগণ হায়ের পক্ষে দিয়েছে, 69% জনগণ হায়ের পক্ষে দিয়েছে, সেই ক্ষেত্রে কি ওনাদের যেই রিজার্ভেশন ওনাদের সনদে ছিল বা যেটা ওনাদের ম্যানিফেস্টোতে ছিল সেটাতে কি আর ফিরে যাওয়া সম্ভব? যদি ফিরে যাওয়া হয় তাহলে তো জনগণ সার্বভৌম আর থাকে না, তাই না? আপনি উচ্চকক্ষের বিষয়টাই যদি একটা বিষয় হিসাবে নেন, এই বিষয়টা জনগণ অ্যাপ্রুভ করেছে। আর এটা যদি ওনারা ধরে নেন যে ঠিক আছে, ওনারা মনে করছেন যে ওনাদের ইশতেহারে যেটা আছে বা ওনাদের জুলাই সনদের যে রিজার্ভেশন আছে সেটাই প্রাধান্য পাওয়া উচিত, সেক্ষেত্রে তো ওনাদের বলা উচিত ছিল দয়া করে 12 তারিখে নায়ের পক্ষে ভোট দেবেন। তাই উচিত ছিল না বলা? যদি ওনাদের ইচ্ছা হতো যে ওইটাকে আমরা প্রাধান্য দিব, গণভোটে যেটা আছে, হ্যাঁ গণভোটে যেটা আছে এটা আমরা বাস্তবায়ন করব না, তাহলে তো ওনাদের বলা উচিত ছিল না এর পক্ষে আপনারা ভোট দিন। ওনারা তো সেটা বলেননি। তো এই জন্যই তো একটা স্ববিরোধিতা তৈরি হয়েছে। কারণ এখন আমি একজন নাগরিক হিসাবে এই প্রশ্নও তো করতে পারি যে উনি যদি বলতেন গণভোটে আপনি না এর পক্ষে ভোট দেন, তাহলে কি উনি 2/3 আসন পেতেন? তখন কি জনগণ এত বড় আস্থা ওনার উপর রাখতেন? উনি হায়ের পক্ষে বলেছেন বলেই হয়তো জনগণ এত বড় আস্থা ওনাদেরকে দিয়েছেন, হয়তো। এটা তো বলা সম্ভব, তাই না? তাহলে এখন এই রায়টাকে কি উপেক্ষা করা সম্ভব?
জি। তো এই প্রশ্ন আমার এখন সবার যেহেতু কাছেই আমরা থাকবে। পিয়ার নিয়ে আলোচনাটা হলো, মানে আমাদের যে 4টা ফান্ডামেন্টালের উপরে গণভোটটা হলো, এখন যদি আপনার কাছে আমি জানতে চাই আসলে পিয়ারটা কি বাস্তবায়ন হবে কিনা? এখন আসলে এই জায়গাটাতে যেমন বলছে সমৃদ্ধিতা বিএনপির এই জায়গাটা যেটা বলা হয়েছে, আসলে এই জুলাই সনদের যে ঐক্যমত কমিশনের যে বিষয়টা আছে, দেখেন আপনি এতগুলো রাজনৈতিক দল সহ সবাই বসেছে, নাম হয়েছে ঐক্যমত কমিশন, কিন্তু অ্যাবসলিউট যে বিষয়গুলোতে ঐক্যমতে আমরা বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো যদি জুলাই সনদে থাকতো বা শুধু গণভোটে যেত, সেটা ছিল একটা রূপ। তাহলে পরিষ্কার এই কথাটা বলা যেত যে বিএনপি এই বিষয়ে ঐক্যমত কমপ্লিটলি পড়ছে, বা বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল প্রতিনিধিত্বশীল তারা সবাই মিলে এই 10টা পয়েন্টে ঐক্যমত পোষণ করছে। এখন তারা এই জায়গাটাতে আসে না। বিএনপি অনেকগুলো বিষয় ধরন নিয়ে, যেমন দেখেন আপনার বিএনপি উচ্চকক্ষ নিয়ে বিএনপি তো বলে যে হ্যাঁ করবে, কিন্তু বিএনপি যে করাটা সেটা হচ্ছে একটা ধরন, আর এই জুলাই সনদে আর একটা ধরন। বিএনপি বলে নাই যে বিএনপি কেন না ভোটের কথা বলবে। বিএনপি না ভোটের কথা বলা মানে হচ্ছে জুলাই সনদটা কমপ্লিটলি বাতিল হয়ে যাওয়া। বিএনপি তো জুলাই সনদে যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে তার অনেকগুলোর সাথেই তো বিএনপি একমত এবং বিএনপি করবে, সে কথা গতকালকে পর্যন্ত বিএনপি বলে। সুতরাং বিএনপি ওই জায়গাটা থেকে সরে আসছে এটা বলার কোনো সুযোগ নেই, বা জনগণের সাথে প্রতারণা করছে এটা বলারও কোনো সুযোগ নেই। বিএনপি যেদিন বলবে যে না জুলাই সনদে যা আছে তার কোনো কিছুই আমরা বাস্তবায়ন করব না, বা আমরা যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করছি সেগুলোতে আমরা এখন মানি না বা সেগুলোতে আমরা যাব না, সেদিনই বলা যাবে যে না বিএনপি জনগণের কথা শুনে নেয় বা জনগণকে যে কথা দিয়েছে সেই কথা রাখেনি। কিন্তু এই পর্যায়ে সেটা বিএনপিকে বলা খুব কঠিন। আপনি বিএনপির যে যারা আছে সেটা তো অবশ্যই সংবিধানের মধ্যে থেকে, এখানে একটা প্রশ্ন যেটা আসছে যে গণভোটটা প্রক্রিয়াটা বা এই যে অর্ডারটা যেটা নিয়ে আসছে সেটা সাংবিধানিক কতটুকু কতটুকু অসাংবিধানিক, সেটা নিয়ে তো একটা প্রশ্ন আসছে। এবং সেখানে বলা হয়েছে সবগুলো তো অর্ডিন্যান্স দেওয়া হয়েছে আপনার 93 এক অনুযায়ী, এই অর্ডারটা তো সে অনুযায়ী দেওয়া হয় নাই। বলা হয়েছে জনগণের অভিপ্রায়, সার্বভৌম জনগণের অভিপ্রায়। তো সেই সার্বভৌম জনগণের অভিপ্রায় হিসাবে রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেয়া আছে কিনা বা দেওয়া যায় কিনা সেটা একটা। তো এইগুলো তো অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আইনি অনেক বিষয় নিয়ে ইস্যুজ আছে। বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, সংবিধান রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপর অর্পিত আছে। সেই সংবিধানের মধ্যে থেকে জুলাই সনদে যা আছে সেটা বাস্তবায়নের জন্য যে ম্যান্ডেটটা, সেটা আমি মনে করি বিএনপি করবে। জি, এবং বিএনপি আপনাকে সে ব্যাপারে ধন্যবাদ। প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর শরীফ ভূঁইয়া, আপনার কাছে আমার প্রশ্ন যে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে। তার এই বক্তব্য বা মন্তব্য বা মতামতের সাথে আপনি একমত কিনা? যদি একমত হন তাহলে এটা কি ধরনের হুমকির মধ্যে পড়ে? শরীফ ভূঁইয়া, আপনার কাছে আমার প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা কোনো ভুল করেছে কিনা, নাকি সরকার শপথ না নিয়ে ভুল করছে? আমি না, বিরোধী দলের সদস্যরা শপথ নিয়েছেন এটাকে আমি ভালোভাবেই দেখি, এবং সরকারি দলের সদস্যরাও আমি এখনো আশা করি যে ওনারা এটা শপথ নেবেন, নিয়ে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হবে এবং সেখানে সংবিধান সংস্কারগুলো হবে। এবং এটা কেন আমাদের প্রয়োজন সেটা হলো, আমি বিরতির আগে একটু এটা আলাপ করছিলাম যে সংসদ কিন্তু সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করতে পারে না, কারণ এটা একটা সংবিধানের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। সেই কারণেই সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, এবং এটা কিন্তু লিখিত সংবিধানের বাইরের একটা প্রক্রিয়া। এবং এই সংবিধান সংস্কার পরিষদ কিন্তু সংবিধান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়নি, এরা জনগণের মাধ্যমে প্রত্যক্ষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে এবং জনগণের মাধ্যমে গণভোটের মাধ্যমে এই ক্ষমতাটা প্রাপ্ত হয়েছে। কাজেই যেহেতু এই ক্ষমতাটা সংস্কার পরিষদকে জনগণ সরাসরি অর্পণ করেছে 12ই ফেব্রুয়ারির গণভোটের মাধ্যমে, সেহেতু এনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারবেন। ওনারা যদি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করে সংবিধানের মৌলিক পরিবর্তন করেন, তখন এই পরিবর্তনগুলোকে আদালতে গিয়ে রক্ষা করা সহজ হবে। এবং আদালতে গিয়ে রক্ষা করার প্রসঙ্গটা এই কারণে আসছে যে অতীতে কিন্তু আমাদের দেশে কিছু ভালো সংশোধনী হয়েছিল, যেমন ত্রয়োদশ সংশোধনী আপনি একটা উল্লেখযোগ্য, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল।
এবং এটা খুব ভালো সংশোধনী এই কারণে যে আমাদের দেশে তো এটা খুবই প্রয়োজন, আমরা সবাই অনুধাবন করি। এবং এই ব্যবস্থাটা বাতিল হওয়ার পরেই কিন্তু দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনকে নষ্ট করে দিয়ে। কিন্তু এত ভালো একটা সংশোধনী, এটাকে আদালত বলছেন যে এটা অসাংবিধানিক, কারণ সংসদের এই ধরনের পরিবর্তন Mandate নাই। করার অধিকার নাই, কারণ সংসদ সংবিধানের অধীনে কাজ করে এবং সংবিধানের মৌলিক বিষয় সংসদ পরিবর্তন করতে পারে না। তো জুলাই সনদে যে সমস্ত পরিবর্তনের কথা আছে সেগুলো আরো মৌলিক। সেখানে হাইকোর্টের বিকেন্দ্রীকরণের কথা আছে। বস্তুতপক্ষে হাইকোর্ট আগে একবার বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়েছিল, ওটা আদালত বাতিল করে দিয়েছে। তো এখন আপনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করলে তো এটা আপনি সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যে করবেন, তো সেটা তো আপনি করতে পারবেন না। করতে পারলেও এটা পরে কেউ একজন আদালতে একটা মামলা করে বলবেন এটা অসাংবিধানিক ঘোষণা করেন, এবং সম্ভাবনা আছে যে আদালত এটা অসাংবিধানিক করবেন। সেভাবে উচ্চ কক্ষ আরো অনেকগুলো বিষয় আশয় আছে যেগুলো যে কোনো উদ্যোগী নাগরিক বা যারা এই সংস্কারগুলো চায় না তারা আদালতে একটা মামলা করে এটা চেষ্টা করতে পারেন এই প্রক্রিয়াটাকে নস্যাৎ করার। সেই কারণেই জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের মাধ্যমে সংস্কার পরিষদটার কথা বলা হয়েছিল। আমি যে 3 স্তরের বাস্তবায়ন প্রক্রিয়ার কথা বললাম, এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন ধরে এটা বিচার বিশ্লেষণ গবেষণা করে এই পদ্ধতিটা কথা বলা হয়েছিল। ঐকমত্য কমিশন অনেকজন আইন বিশেষজ্ঞের সহায়তায় নিয়ে এটা বলেছেন, এবং তার মধ্যে আমাদের আপিল বিভাগেরও একজন খুবই শ্রদ্ধেয় বিচারপতি ছিলেন যিনি এই আইন বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে ছিলেন, এবং আরো 2 জন সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। হ্যাঁ, একজন তো এখন মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান তিনি ছিলেন এই আইন প্যানেলে, তারপরে আরেকজন হাইকোর্টের বিচারক ছিলেন। সো আমাদের সুপ্রিম কোর্টে 3 জন বিচারক, একজন একাডেমিক, 3 জন আইনজীবী এবং ঐকমত্য কমিশনের আরো যারা ছিলেন, অনেক চিন্তা ভাবনা করে এটা প্রক্রিয়াটা বলা হয়েছে, এবং এটার পেছনে একটা কারণ আছে, যুক্তি আছে, এবং এটার একটা সাংবিধানিক ব্যাখ্যাও আছে। তো আজকে হয়তো এই ব্যাখ্যাটা দেওয়ার আমার সময় হবে না যে কেন কিভাবে সাংবিধানিকভাবে এই প্রক্রিয়াটা বৈধ, সেটার একটা ব্যাখ্যা ভিত্তি আছে। তো এভাবে এই জিনিসটার কথা বলা হয়েছিল। এখন এটা না করে আমরা সাধারণ সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা চিন্তা করতে পারি, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, কিন্তু সেখানে এই ধরনের কিছু সমস্যা থেকে যাবে যে ভবিষ্যতে এগুলো হুমকির মুখে পড়তে পারে। কিন্তু এই যে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা তো ইতিমধ্যে আদালতে চলে গেছে, তাহলে বিএনপি কি সেই সুযোগটা নিচ্ছে কিনা? মাহবুর রহমান। না, ঠিক তা না যে আদালতে চলে গেছে। বিএনপি তো শুরু থেকেই বলছে যে অর্ডারের মাধ্যমে এই গণভোটটা হয়েছে বা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়টা সেটা অসাংবিধানিক। এটা তো বিএনপি এই বিষয়ে তাদের একটা স্পষ্ট বক্তব্য আছে, এবং তারা সংবিধানের সংশোধনগুলো করবে, জুলাই সনদে যেগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, বাট সেটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াগত একটা পার্থক্য হয়তো আছে, কিন্তু আপনার পরিবর্তন করা যাবে না সেরকম কোনো নাই, এবং আদালতের যে উপর নির্ভর করে করবে। দেখেন, আমাদের এটা আসলে ওইভাবে বললে আমাদের আদালতগুলো তো সময়ের উপরে নির্ভর করে, অনেক সময় সরকারের মনোভাবের উপরে নির্ভর করে। সুতরাং কোনটা আদালতে টিকবে কোনটা টিকবে না সেটা সময় এবং পরিবেশ পরিস্থিতি নির্ভর করবে। আমরা আসলে আশাবাদী মানুষ, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে পরিবর্তনটা চেয়েছে সেই পরিবর্তনটা যদি আকাঙ্ক্ষাটা যদি তাদের মধ্যে থাকে, সেই প্র্যাকটিসটা, তাহলে আমাদের এই জুলাই সনদের বাস্তবায়নটা হবে। আর যদি আমাদের শুধুমাত্র আমরা মনে করি যে এটা সংবিধানে নেওয়ার মাধ্যমেই একমাত্র বাংলাদেশের মানুষের সিকিউরিটি নিশ্চিত করা যাবে, তাহলে আমি মনে করি সেটা যথেষ্ট না। জি, আমি যদি আপনার কাছে একটু সাপ্লিমেন্ট প্রশ্ন করি, যেটা এখন যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যে 133টা অধ্যাদেশের ভিতরে আপনার দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন, তারপরে আপনার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, আমি যদি আপনাকে মানে মনে করিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন, দুদককে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করা, মিথ্যা মামলা দায়ের করা, তারপরে আপনার বিএনপির 300-র বেশি নেতাকর্মীকে গুম করা, এখনো পর্যন্ত বিএনপির 107 জন নেতার কোনো
হদিশ নেই, তাহলে গুমের বিচারটা বিএনপি মানে কমিশন যেই সুপারিশটা করেছে সেভাবে বিএনপি কেন চাইছে না? তারপরে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে যে মানে মিথ্যা মামলা এবং মিথ্যা রায় দেয়া, সাজানো রায় দেয়া, সেই জায়গাটা থেকে বিএনপি কেন বের হয়ে আসতে চাইছে না? এই জায়গাটাতে সংস্কার হলে বিএনপি বা সরকারের ক্ষতিটা কি? আচ্ছা, এই জায়গাটাতে বিএনপি সংস্কার করবে না বা সংস্কারের পক্ষে নাই, এই কথা তো বিএনপি বলেনি। কিন্তু ওই যে যেই অধ্যাদেশগুলি BNP জারি হয়েছে, যে অধ্যাদেশগুলোতে, সেই অধ্যাদেশগুলো বিএনপি চাচ্ছে যে যেভাবে জারি হয়েছে সেভাবে তারা যে প্রক্রিয়ার আদালতে মাধ্যমে, বিল যে হিসেবে প্রক্রিয়ার উপস্থাপন মাধ্যমে করতে চাচ্ছে না। সেটা চাচ্ছে। দেখেন, এখনো আমার কথা হচ্ছে যে বিএনপি চাচ্ছে না, এটা একটা বিষয়। বিএনপি কেন চাচ্ছে না বা কোন এই মেকানিজমগুলো যে চেঞ্জ করবে না, গুম কমিশন বা দুর্নীতি কমিশন যে সংস্কার বিএনপি করবে না, এই কথা তো বিএনপি বলেনি। এগুলো অবশ্যই সংস্কার করবে। এখন সংস্কারের দেখেন যে ধরনটার বিষয়, বারবার বলে আসছি যে আমরা ধরনটা বা যে প্রক্রিয়ার মাধ্যমে বলা হয়েছে, আমাদেরও তো দেখেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় গেছে, তাদের প্রতি জনগণের একটা আস্থা আছে বলেই কিন্তু জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আপনি যদি ওই কথা বলেন, তাহলে সর্বোচ্চ জুলাই সনদ নিয়ে প্রচারণা কারা করেছে? এই নির্বাচনটা শুধু জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনটা না, এটা মনে রাখতে হবে। তাহলে তো মানুষ সবথেকে সর্বোচ্চ পর্যায়ে প্রচারণা করেছে জামায়াত ইসলামী বা এনসিপি। তারাই তো জুলাই সনদ ওদের পক্ষে সবসময় কাজ করেছে। বিএনপিও বলেছে, বিএনপিও জুলাই সনদের পক্ষে আছে। কিন্তু জনগণ যদি শুধুমাত্র জুলাই সনদের জন্য আস্থা রাখতো যে আগামীতে আমাদের এই একটাই এজেন্ডা যে বাংলাদেশে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে, তাহলে তাদেরকেই ভোট দিত। এর বাইরেও বিএনপির কিছু এজেন্ডা আছে বা এই প্রক্রিয়ার মধ্যেও কিছু যে চেঞ্জের বিষয় আছে, সেটা জনগণের আস্থা নিয়েই বিএনপি এখানে এসেছে। এবং বিএনপি জনগণ যেভাবে যে প্রক্রিয়ায় আস্থাটা অর্পণ করেছে বিএনপির প্রতি ভোটের মাধ্যমে, দেখেন হ্যাঁ ভোট একটা প্রক্রিয়া, আবার ভোটের মাধ্যমে সংসদ বা সরকার গঠনও একটা প্রক্রিয়া, জাতীয় নির্বাচনে। এখন সরকারের আমরা এত কথা বলি, এই যে আদালতের, আপনি বলছেন যে আদালতের উপরে আপনার বন্দুক রেখে আদালতের ঘাড়ে তারপরে এদেরকে সাজা দেওয়া, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আদালতে আমাদেরকে আইনে এগুলো আছে যে এইভাবে সাজা দেওয়া যাবে? আমাদের সংবিধানে আছে যে 7 ক দিয়ে শেখ হাসিনা কত প্রোটেকশনের ব্যবস্থা করেছে, যে কোনো গণ অভ্যুত্থান, কোনো রকমের সরকার পরিবর্তন হলে ফাঁসি হবে। জনগণ কি মানছে সেটা? যখন সময়ের প্রয়োজন হবে, সংবিধানে থাকলেও সেটা বাস্তবায়ন হবে না। সংবিধানটাকে তো আপনার একটা কাগজে রাখা হয়েছে, শুধু বলা হয়েছে যে সংবিধান আমরা মানি সাংবিধানিকভাবে, কিন্তু সংবিধানের যে স্পিরিট, জনকল্যাণমূলক একটা রাষ্ট্র বা জনগণের মঙ্গল করা, আমাদের সংবিধান তো সেভাবেই তৈরি করা হয়েছে। জনগণের সার্বভৌমত্ব তো সংবিধানে দেওয়া আছে, কিন্তু সেই সার্বভৌমত্বটা তো রাখা হয় নাই। এখন আমি মনে করি বিএনপি চাচ্ছে বাস্তব ভিত্তিক, অর্থাৎ যেটা মানে বাস্তবায়ন যোগ্য বা বাস্তবায়ন করা যাবে সেই রকম একটা প্র্যাকটিসই বা সেই রকম ধরনের সংস্কারগুলো বিএনপি করবে। তাহলে আমি যদি শরীফ ভাইয়ের কাছে প্রশ্ন করি, আপনারা এই যে সব রাজনৈতিক দল এবং যারা বিশেষজ্ঞ আছেন, তারা কি এই ধরনের একটা কঠিন মানে বাধ্যবাধকতা পরবর্তী সরকারের জন্য আপনারা তৈরি করে দিয়েছিলেন, যেটা এখন বিএনপিকে অনেক ভাবতে হচ্ছে, সহজ পদ্ধতি বের করতে হচ্ছে? আপনাদের প্রস্তাবগুলি তারা মানছে না কেন? আমি অবশ্যই সেটা মনে করি না, কারণ এই পদ্ধতিটা তো খুবই সহজ ছিল এবং এর অংশ বিশেষ তো অন্তর্বর্তীকালীন সরকারই করে দিয়েছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় অংশটা করেছেন এই দেশের 8 কোটির মতন জনগণ যারা ভোট দিয়েছেন, তাই না? আমাদের প্রায় 8.25 কোটি মানুষ গণভোটে ভোট দিয়েছেন। তো ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল। ওটা তো অন্তর্বর্তী সরকার এই ভোট আয়োজন করে, গণভোট আয়োজন করে দিয়েছেন। বাকি কাজ ছিল সংস্কার পরিষদটা গঠন করে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা। তো এখন আমরা যদি একটা উন্নততর বাংলাদেশ চাই, এবং আমার ধারণা বিএনপিও নিশ্চয়ই চায়, এবং আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে আমাদের দেশে যে গণতন্ত্র ছিল না, এর সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু বিএনপি নিজেই। বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী, তারা দারুণভাবে নির্যাতিত হয়েছেন দেশে সুশাসন না থাকার কারণে। কাজেই এই জিনিসটা, এই প্রক্রিয়ার শেষ ধাপটা বিএনপির উদারভাবে করে নেওয়াটাই হয়তো বিএনপির জন্য ভালো হতো। বিএনপি তো আর আজকে 5 বছরের জন্য ক্ষমতায় নাই। বিএনপিকে তো আমরা অনেক দিন ধরে দেখতে চাই বাংলাদেশের শাসনের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন ভূমিকায়। কাজে এটা বিএনপির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো।
এবং এটা আর কোনো জটিল বিষয় তো না, সবচেয়ে জটিল বিষয় ছিল জনগণের রায় পাওয়াটা। এবং এটাকে যখন গণভোটে নেওয়া হয়েছে, এটা কিন্তু একটা রিস্কের ভিত্তিতে নেওয়া হয়েছে, কারণ গণভোটে নাও আসতে পারতো। কারণ যারা ধরেন স্বৈরাচারী ছিলেন, যারা পতিত হয়েছেন, তারা তো এই সমস্ত জিনিসের বিরুদ্ধে থাকবেন, এটা একটা আশঙ্কা ছিল। এবং তারা দলে দলে গিয়ে এই পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য না ভোট দিবেন, সেই আশঙ্কা তো ছিল। এই সমস্ত আশঙ্কা উপেক্ষা করেও এটাকে কিন্তু জনগণের কাছে নিয়ে যাওয়া হয়েছে, যারা সার্বভৌম। তো মূল কাজটা তো তারা করে দিয়েছেন, তারা হ্যাঁ ভোট দিয়েছেন 2/3 বেশি। কাজে বাকি অংশটুকু তো সহজ। 1.5 বছর ধরে কি ধরনের সংস্কার হবে সেটাও লিপিবদ্ধ করা হয়েছে সনদে। তো এই সহজটুকু যতটুকু সম্ভব, সবচেয়ে বেশি যতটুকু সম্ভব সেটুকু করাটাই সর্বোত্তম হতো। এবং বিএনপি সবসময় বলে যে ওনাদের ডিসেন্টের ব্যাপারে ওনাদের এক ধরনের উদ্বেগ আছে। তো সেটাও ওনারা সংস্কার পরিষদে আবার গঠন করে ওখানে আলাপ করতে পারতেন। হয়তো দুপক্ষই কিছু ছাড় দিয়ে তাহলে একটা জায়গায় সংস্কার আসা যেত। পরিষদ গঠনের আর সময়সীমা কতদিন আছে? আমি সময়সীমার ব্যাপারটাকে আমি সবসময় খুবই কঠিনভাবে দেখি না। আইনে সময়সীমার বিষয়গুলোকে একটু সহজভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে। কাজেই এখনো ওনারা শপথ নিলে এই পরিষদটা গঠিত হতে পারে। আর আপনি মনে হয় বিরতির আগে আমাকে একটা প্রশ্ন করছিলেন যে গণভোট বাতিলের বিষয়ে। তো এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি সময় থাকলে জি, এটার একটা যদি সংক্ষেপে সংক্ষেপে করেন, আমরা একদম শেষ পর্যায়ে। উত্তর দিতে পারি। সেটা হলো, গণভোটকে তো আসলে বাতিল করার কিছু নেই। গণভোট হয়ে গেছে, জনগণ ভোট দিয়েছেন, ভোটের ফলাফল প্রকাশ হয়ে গেছে, গেজেট হয়ে গেছে। কাজে এই গণভোট বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসেরও এটা অংশ হয়ে গেছে। এই গণভোটকে তো আর বাতিল করা সম্ভব না। এই গণভোট এখানে আছে, আমরা সবাই দেখেছি, এখন ভোট দিয়েছি। গণভোটের কিন্তু আকাঙ্ক্ষা, আইনটা বাতিল করার কথা হয়তো জি, কেউ বলছে। জি, কিন্তু অধ্যাদেশটা। হ্যাঁ, অধ্যাদেশটা, কিন্তু এই অধ্যাদেশ বাতিল হলেও গণভোটের উপর কিছু আসবে যাবে না। কারণ অধ্যাদেশটার একটাই উদ্দেশ্য ছিল, এই গণভোটটা সম্পন্ন করা। অধ্যাদেশটা তার উদ্দেশ্য পূরণ করেছে। কাজেই এই অধ্যাদেশকে আর আইনে পরিণত করা বা না করায় কিছু আসে যায় না। কাজেই জি, আমি আপনাদের মনে করি দুজনকে এতে কোনো ধন্যবাদ সমস্যা জানাচ্ছি। হবে না। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করছি আজকে এখানেই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।